আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদুল ইসলাম জিসান। আমার খামারের নাম ডেইরিসান। আমার খামারটি পূর্বাচল 300 ফিটে বালু ব্রিজের পাশে। খামারটি 2015 সালে আমরা কমার্শিয়াল ফ্যাটনিং ফার্ম হিসেবে আমাদের যাত্রা শুরু। প্রথমে আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল প্রথম কয়েকটি বছর যে আমি কোন দিকে আমি এগোবো। আসলে আমাদের দেশে এখন সবাই আমরা যেইভাবে একদিকে ছুটে চলেছি, আমার মনে হয় একটা না একটা সময় যে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ এই কারণেই হবে যে আসলে আমরা সবাই উদ্দেশ্যহীনভাবে দৌড়াচ্ছি। তো সেটার থেকে আমি খুব চিন্তা করে দেখলাম যে আসলে আমি কোন দিকে এগোচ্ছি। আমি দেখলাম যে আমার কাছে বাজার থেকে গরু কিনে নিয়ে এসে ওটাকে কিছুদিন লালন পালন করে আবার বিক্রি করা, ইটস লাইক এ ট্রেডিং বিজনেস হয়ে যাচ্ছিল। পরে আমি চিন্তা করলাম যে তাহলে এটা তো আমার মূল উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমি আমার দেশে কিভাবে আমি একটা বিফ ব্রিড ডেভেলপ করতে পারি। 2 বছরে আমার দেশের একটা গরু হয়তোবা 400-450 কেজি হচ্ছে, সেইখানে আমি এই জাতের গরুটা 2 বছরে আমি 750-800 কেজিতে নিয়ে যেতে পারতেছি। তাহলে আমি কেন এই জাতের গরুটা লালন পালন করব না, যেখানে এই জাতের গরু আমার দেশের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যখন আমি একই খাবার দিয়ে, একই দানাদার খাবার, একই ঘাস, একই খাবার খাওয়ানোর পরে যদি আমার প্রোডাকশন দেখতেছে আমার এই ব্রিডে বেশি হচ্ছে, আমি কেন এই গরু পালবো না। এভাবে করে আস্তে আস্তে করতে করতে আমি আসলে খুব একটা কমার্শিয়াল গরু কোরবানির উদ্দেশ্য করে রেডি করার থেকে আমি সময় নষ্ট না করে আমি চিন্তা করলাম আমার নিজের কি প্রোডাকশন আমি আমার দেশে করতে পারি। ভাইয়া, আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চেয়েছিলাম এরকম যে আসলে খামারি নাকি ট্রেডার, কিন্তু আপনি শুরুতেই বলে দিয়েছেন যে আমি খামারি হতেই এসেছি। জি, উদ্দেশ্যটা আসলে এরকমই ছিল এবং এখনও এরকমই আছে। শুরুর থেকে ইচ্ছা ছিল যে খামার সেক্টরে যখন আমি প্রথম ঢুকি, যখন গরু নিয়ে আমি গরুর খামার কমার্শিয়াল খামার করি, তখন আমি আসলে জানতাম না আমি কী করবো, কিন্তু আমি জানতাম যে আমি বড় বড় গরু পালবো। তো বড় বড় গরু পালতে যে কিছুদিন পরে যখন দেখলাম যে আমার এই গরুগুলা হাটের থেকে কিনতে হচ্ছে অথবা আমার কোনো খামারি ভাইদের কাছ থেকে বা প্রান্তিক খামারিদের কাছ থেকে কিনতে হচ্ছে, এন্ড অফ দ্য ডে কিন্তু আমি একটা ট্রেডিং বিজনেসের মতো হয়ে গেল যখন দেখলাম। মানে আমার নিজস্ব কোনো সত্তা ছিল না তখন। এখন যেমন আমি বলতে পারি যে আমি আমার ঘরে আমি ডেভেলপ করতেছি, যে এই ধরনের গাভীগুলো আমার কাছে আছে, যেই সারগুলো আমার কাছে আছে, এইগুলো থেকে আমার প্রত্যেক বছর যে বাচ্চাগুলো হচ্ছে, আমি কিন্তু সেই বাচ্চাগুলো থেকে যখন আরেকটা নতুন জেনারেশন আসতেছে, আমি কিন্তু সেই নতুন জেনারেশনটা কিভাবে বড় হচ্ছে, দাদা দাদির রেকর্ড থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে ভাই বোন সবারই আমি একটা রেকর্ড আমি রাখতে পারতেছি। এই বিষয়টি আমি জানবো, তার আগে আমার একটি প্রশ্ন রয়েছে। শুধু আমার না, এখনকার সময় বড় একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের এই কৃষি খাতে আসলে কারা আসছেন, কারা কৃষক হচ্ছেন, কারা খামারি হচ্ছেন। আমার ফ্যামিলির মধ্যে যদি বলেন আমি ফার্স্ট জেনারেশন খামারি। এখন আমিও চাবো আমার ছেলেরাও খামারি হোক। তো তার ছেলেরা কি হবে এটা আমি এখন বলতে পারি না, তবে বাংলাদেশের ভবিষ্যৎ কি আপনি জানতে চাইলেন। ভবিষ্যৎ হচ্ছে ইউথ জেনারেশনই হবে আমাদের দেশের নতুন উদ্যোক্তা, নতুন খামারি। এই জেনারেশনকে যদি খামারি করে তুলতে হয়, তাদের জন্য প্রপার গাইডলাইন এবং পলিসির বিশেষ প্রয়োজন। গভর্নমেন্ট থেকে হতে পারে, এটা প্রাইভেট সেক্টর থেকে হতে পারে। সেই গাইডলাইনগুলো শুধু করে দিলেই হবে না, যেই গাইডলাইনটা ফলো করলে আমাদের মতো খামারি উপকৃত হবে। পাশাপাশি আপনি দেখেন এখন অনেক নতুন নতুন খামারি আসতেছে, প্রত্যেক বছর খামারি আসতেছে, প্রত্যেক বছর খামার বন্ধও হয়ে যাচ্ছে। এর পিছনে আসলে কারণটা কি? আসলে কেউ জানে না, সবাই উদ্দেশ্যহীনভাবে পথ চলে তাদের। কেউ জানে না যে সে কোথায় আলটিমেট তার গোলটা কি। সে কি ব্রিডার হবে, সে কি একজন ট্রেডার হবে, সে কি একজন ফ্যাটেনিং খামারি হবে, সে একজন ডেইরি খামারি হবে, সে জানে না। উদ্দেশ্যহীনভাবে প্রত্যেকের পথ চলা এখন। এই যে আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন, জিসান ভাই, আপনার কথায় যদি আমি একটু পিছনে যেতে চাই, সেটা হচ্ছে যে জিসান ভাই সম্পর্কে এবং DairySun সম্পর্কে যেই রকমটা মানুষের জানার কথা ছিল সেই রকম কিন্তু জানেন না। কেন জানলো না জিসান ভাইয়ের সম্পর্কে মানুষ ওইভাবে? সেই জায়গাটি কি আপনাকে মাঝে মাঝে কি ক্ষোভ, রাগ এরকম কিছু কি আসে? দেখেন, আমি যখন
একজন খামারি হওয়ার চেষ্টা করলাম। যখন আমি আমার দেশের এই বিফ ফ্যাটেনিং সেক্টর নিয়ে কাজ করার জন্য আমি নিজেকে প্রস্তুত করার জন্য স্টার্ট করলাম, তখন কিন্তু আমি একটা বেশ ভালো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাই। আমি কিন্তু আমার দেশের ডেভেলপমেন্টের জন্য, বিফ জাত উন্নয়নের জন্য আমি কিছু গরু বিদেশ থেকে নিয়ে আসি। এখন সেটা করতে যেয়ে যদি আমি আমার নিজের বিভিন্নভাবে আমার যদি মানহানি হয়ে থাকে, স্বাভাবিকভাবেই কিন্তু আমি নিরুৎসাহিত হয়ে যাব। আমারও কিন্তু পরিবার নিয়ে চলতে হয় সমাজে। আমি যদি আমার সেই প্রপার সাপোর্ট যদি আমার খামারি ভাইদের থেকে বলেন, যেই জায়গাগুলো আছে যেখানে আমাদের গভর্নমেন্টের কনসার্ন ডিপার্টমেন্টগুলো আছে, তারা যদি আমাদেরকে ওইভাবে করে গাইডলাইন করে দিত, তাহলে কিন্তু আমাদের অন্য কোনো পথ অবলম্বন করতে হতো না। যেখানে আমরা তাদেরকে প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আমরা এই জাত ডেভেলপ করতে চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সেই সহযোগিতা যদি না পাই, একসময় কিন্তু আমার মতো জিসান মার্কেট থেকে হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমার এখানে এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে আমার যেই ধরনের যেই গাভীর থেকে যেই বাছুরগুলো আসতেছে, সেটা মেল হোক ফিমেল হোক, আমি প্রত্যেকটাকে সেই বাছুরের আইডেন্টিফাইড করে আমি প্রত্যেকটা বাছুরকে ওই জাতের সাথেই আমি আবার ডেভেলপ করতেছি, যাতে করে এটা ইনব্রিডিংও না হয়। কারণ আমার কাছে বুল আছে, আমার কাছে গাভীও আছে, তো দুইটাই আমি কিন্তু আলাদা আলাদা করে আমি কিন্তু ব্রিডিং করতেছি। যারা এই ধরনের বিদেশি যেই ব্রিডগুলা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, যেটা দিয়ে আমার মাংসজাত উন্নয়ন হবে, সেই জাতগুলা উন্নয়ন করতে হলে আমাদের দেশে এই জাতগুলোকে অ্যালাউ করতে হবে। গভর্নমেন্টের আমাদের পলিসি চেঞ্জ করতে হবে। পলিসি চেঞ্জ না করলে কিছুদিন পরে আস্তে আস্তে এই ব্যবসাটা আমাদের ইয়াং জেনারেশনের মুখের সামনের থেকে এটা চলে যাবে। আচ্ছা, এইখানে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, কি কি জাতের গরু? এখানে এগুলো রেড ব্রাহ্মণ, এই তিনটা, আর এই দুইটা হলো নীলর। নীলরের বুল এটা, কাও এটা, গাভী। আপনি দেখেন একটা নীলর জাতের ষাঁড় কত বড় হতে পারে। এই গরুটা এখন বর্তমানে 8 দাঁতে আছে, যদি আমি দাঁতের হিসেবে বলি, বাট আমি ওর প্রপার বয়সও বলতে পারি, ওর বা দাদা দাদি বাবা মা সবার রেকর্ড বলতে পারি, যেহেতু আমি ওর পেডিগ্রি আমার কাছে আছে। এটা হচ্ছে গাভীটা। এই গাভীটাও আপনার 8 দাঁতের একটা গাভী। আপনি তার সাইজটা দেখেন, তার বোন স্ট্রাকচার দেখেন। এই ধরনের একটা ষাঁড় এবং গাভী থেকে আমার যেই বাছুরটা আমার আসতেছে, সেই বাছুরটা 2 বছর সময়ের মধ্যে আমার এই বাছুরটা যেভাবে ডেভেলপ করতেছে, তার মিটের যে কোয়ালিটি হচ্ছে, মিটের যে মার্বেলিংটা হচ্ছে, সেটা কিন্তু আমি আমার অন্য নেটিভ বিফ ব্রিড দিয়ে অন্তত আমি পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি আবার ব্রাহ্মণও দেখতে পারেন। ব্রাহ্মণের ক্ষেত্রে ব্রাহ্মণের সব থেকে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফাস্ট মিড গ্রোয়িং একটা ব্রিড, যেখানে খুব অল্প সময়ের মধ্যে তাদের বডির স্ট্রাকচার, মাংসর যেই প্রোডাকশন হয় অন্যান্য গরুর থেকে খুবই ভালো, আমাদের দেশের ওয়েদারের সাথে খুবই মানানসই এবং রোগবালাই হয় না বললেই চলে। আমাদের তো বর্তমানে দেশে বিভিন্ন রকম আমরা ভ্যাকসিনেশন দিয়ে থাকি। আমরা খুরা রোগ থেকে শুরু করে বাদলা, তরকা, বর্তমানে লাম্পি থেকে শুরু করে অনেক রকম রোগী হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনি আমার খামারে 0.1% এরকম কোনো আমার এখানে কোনো রেকর্ড পাবেন না। কিন্তু আমি এই গরুগুলো নিয়ে আসার পরের থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই ব্রিডগুলোতে এখন পর্যন্ত এফএমডি হয় নাই। তাহলে আমি কেন পালবো না এই গরুটা? আচ্ছা, আমরা সবসময় বলে থাকি সব ধরনের গরু কিন্তু সবার জন্য না। যেমন আজকে যেই ব্রিডগুলো নিয়ে কথা বলছি, এগুলো সবার পক্ষে সম্ভব না, সব খামারে থাকা উচিত বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আপনি যেহেতু ব্রিডিং নিয়ে কাজ করছেন, আপনি যেই ফাইটটা দিতে চাচ্ছেন, যেই বাংলাদেশ দেখতে চাচ্ছেন প্রাণী সম্পদ খাতে, সেখানে একার পক্ষে সম্ভব না। আপনার কিছু সহযোদ্ধা দরকার, আরও খামারি ভাইদের এগিয়ে আসা দরকার। তো তারা কি এই ধরনের জাত লালন পালন করতে পারবে? তারা আসলে কি কি সুবিধা ভোগ করতে পারবে এইসব জাত নিয়ে? আসলে আমি বলবো আমার খামারি ভাইদের জন্য, যারা আসলে আমরা এই ফ্যাটেনিং খামারি হিসাবে নিজেদেরকে পরিচিত করে আসতেছি, যারা আমরা পরিচয় দিচ্ছি আমরা কমার্শিয়াল ফ্যাটেনিং খামারি, তাদের আসলে এন্ড গোলটাই হওয়া উচিত একজন ব্রিডার হিসেবে। ওই বাজার থেকে গরু কিনে নিয়ে এসে আমি ওইটাকে মোটা তাজা করে বিক্রি করাটা, ওইটার
কখনোই সলিউশন না। সলিউশন হবে একমাত্র খামারিদের জন্য, সে তখনই লাভের মুখ দেখবে বা এই খামার ডেভেলপ করতে হলে তাকে আলটিমেটলি ব্রিডিংই করতে হবে। ব্রিডিং ছাড়া আমাদের কারোই কোনো সলিউশন নেই। জিসান ভাই, একটা বিষয় আমি একটু জানতে চাই আপনার কাছে, কারণ আপনারা তো আরো গভীরে কাজ করেন, আমাদের অনেক কিছু জানা থাকে না। আমি বিষয়টি জানি না, কিন্তু আমার খুব মনে হয় যে এরকম আসলে হয় কিনা। এই যে আপনারা তো একটা পলিসি তো রয়েছে, সেই পলিসিতে কিছু গাইডলাইন আছে, তো আপনারা যারা ইম্পোর্ট করে নিয়ে আসার আগে আপনাদের কি কোনো এরকম প্রাণী সম্পদ কর্মকর্তা, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আসলে, তাদের সাথে কি কোনো বৈঠক হয় না, কোনো ওয়ার্কশপ হয় না? দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে তো স্বাভাবিকভাবে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে বা মন্ত্রণালয়ে আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হয় যে আমরা এই ধরনের ব্রিড আনতে ইচ্ছুক। তো একটা সময় দেখা যেত যে ওখান থেকে আমরা যখন কোনো প্রপার গাইডলাইন পাই না বা শুধু হোলস্টেইন ফ্রিজিয়ানের জন্যই তারা উৎসাহিত করে থাকে, কিন্তু আমি তো একজন ডেইরি খামারি না, বা আমি তো হোলস্টেইন ফ্রিজিয়ান গাভী আনতে চাই নাই বা সার আনতে চাই নাই। আমি আনতে চাইছি আমার ব্রিড ডেভেলপমেন্টের জন্য, বিফের জন্য। তো বিফের জন্য যখন আমি ব্রাহ্মণকে চাই, সেইটার যদি কোনো প্রপার নীতিমালা না থাকে, আবার কিন্তু নিষেধও নাই। আপনি বলতেছেন যে এটা আনা যাবে না, কিন্তু আপনি কিন্তু আমাকে বলতেছেন খাতা কলমে, কাগজে কলমে দেখাতে পারতেছেন না যে এটা নিষিদ্ধ। তো শুধু কিছু অসাধু কর্মকর্তার কথাবার্তায় যদি এরকম ধরনের মিডিয়া ট্রায়াল আর কি, যে মানুষজন শুধু এটাকে নিষিদ্ধ বলে এটার অপপ্রচার করতেছে, এটা আর কিছুই না। এটা অপপ্রচার না করে আমার মনে হয় কি এটাকে সুন্দর মতো যদি তারা উৎসাহিত করতে পারতেন, তারা যদি বলতেন যে এইটাকে আপনি নিষিদ্ধ না, আপনি আনতে পারবেন, কিন্তু আপনি যদি এটা পালার মতো আপনার ক্যাপাবিলিটি থাকে, আপনার ক্যাপাসিটি থাকে, তাদেরকে আপনি পারমিশন দেন। যারা এই ব্রিডটা একটা বিদেশ থেকে একটা গরু নিয়ে আসা, এটা তো কম খরচের ব্যাপার না। এই ইনভেস্টমেন্টটা তো সবার পক্ষে করা সম্ভব হয় না, সবাই করতে চাবেও না। তাহলে যারা করতে পারবে, তাহলে তাদেরকে সুন্দর মতো একটা যদি গাইডলাইন দিয়ে একটা পলিসি দিয়ে দেয় যে হ্যাঁ আপনি নিয়ে আসতে পারেন, আপনি নিয়ে আসলে 100% ব্লাড লাইন যেগুলো নিয়ে আসবেন সেই ব্রিডটার সাথে সেই ব্রিডেরই ডেভেলপমেন্ট করেন, আপনি কোনো F1 এর মধ্যে অন্যান্য ব্রিডের মধ্যে যেন না ক্রস ব্রিডিংয়ে, তাহলে আমরা সেভাবেই ফলো করব। কিন্তু আপনি যতই আপনি আমাদেরকে টাইট দিবেন, এটার কোনো না কোনো সুরঙ্গ রাস্তা বের হয়ে যাবে। আপনি যেই জিনিসকে যত টাইট দিবেন, সেই জিনিসটার জন্য মানুষ উৎসাহিত তত বেশি থাকে। আপনি আজকে ওপেন করে দেন, সবাই যখন দেখবে ব্রাহ্মণ তো সবাই আনতে পারে, তখন এটা নিয়ে এত কারো মাথা ব্যথা থাকবে না। যদি প্রাণী সম্পদ অধিদপ্তরের বা কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছেন, পলিসি মেকার যারা আছেন, তারা যদি চিন্তা করে থাকে যে এই ব্রাহ্মণ বা অন্যান্য ব্রিড যেগুলো আছে, এগুলা ব্রিডিংয়ে করলে আমাদের দেশের অন্যান্য ব্রিড ডেভেলপমেন্ট হবে না বা আমাদের ডেইরি জাতগুলা উন্নয়ন হবে না, তাহলে আমি মনে করব এটা আসলে ভুল ধারণা। যার খামারে একটা 20 লিটার গাভীর হোলস্টেইন ফ্রিজিয়ান গাভী আছে, সে যদি একজন প্রপার খামারি হয়ে থাকে, ওটার মধ্যে ব্রাহ্মণ দিয়ে কখনোই ক্রস ব্রিডিং করে তার গাভীটাকে সে কখনোই নষ্ট করবে না, গাভীর দুধের প্রোডাকশনও নষ্ট করবে না। ভাই, আপনি উদ্যোক্তা, পাশাপাশি খামারি, আপনার সার্কেলে যারা রয়েছে, এই যে কোটি কোটি টাকা আপনারা বিনিয়োগ করছেন, এর আউটপুটটা আসলে কি? এর আউটপুট জিরো। এখন জিরো আমি এই কারণে বলবো যে আমি তো এই বিনিয়োগটা যে আমি করতেছি, সেই বিনিয়োগটা করে আমি কতদিন সাস্টেন করতে পারবো? বেশি দিন করতে পারবো না। যদি আমার কাছে প্রোডাকশন ক্যাপাসিটি যদি আমি না বাড়াতে পারি, একটা সময় আমি কিন্তু নিরুৎসাহিত হয়ে যাব। যদি আমরা বলি যে এত টাকা বিনিয়োগ করে সবাই সবার বিনিয়োগ ঠিকমতো রিটার্ন পাচ্ছে কিনা, আমি বলবো কেউই বলতে পারবে না যে সে রিটার্ন পাচ্ছে কিনা, কেউই রিটার্ন পাচ্ছে না। কিন্তু সবাই উদ্দেশ্যহীনভাবে বিনিয়োগ করে যাচ্ছে, 2-3 বছর করে লস করে খামার বন্ধ করে দিচ্ছে। কিন্তু যদি আপনার ভিশন থাকে, আপনি অবশ্যই এক না একদিন আপনি সাকসেস হতে পারবেন, যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে। এই কথাটি কিন্তু আমি সবসময় বলে আসছি যে আমরা একদিকে যেমন উদ্যোক্তা তৈরি করছি, অন্যদিকে উদ্যোক্তা ঝরে যাচ্ছে। এখন কেন ঝরে যাচ্ছে, সেই জায়গাটাতে কি আমরা আসলে গুরুত্ব দিচ্ছি? গুরুত্ব দিলেও আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছি? ওই যে বললাম যে আপনার আজকে মার্কেটে যদি আপনি চিন্তা করেন, আপনি একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে
আজকে বিবিএ এমবিএ করে আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না, তখন আপনি চিন্তা করতেছেন, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমভাবে জানতে পারতেছেন গরুর খামার করলে মনে হয় রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়। কিন্তু একটা গরুর খামার করা এটা যে কত কষ্টকর ব্যাপার, এটা যে কত সাধনার ব্যাপার, এটা সবার পক্ষে করা সম্ভব না। আচ্ছা, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়, এটা তো গরুর দামটা শুনেই মানুষ এটি মনে করে যে আপনারা আসলে যে গরুগুলো লালন পালন করেন, দাম শুনেই মানুষ ভাবে যে আসলে গরুর দামই বোধহয় এরকম, আমি গরু পাললেও এই দামেই বিক্রি করতে পারবো। আমি তো প্রিমিয়াম দামে বিক্রি করতে পারতেছি, কারণ আমি আমার মার্কেট ক্রিয়েট করছি, আমার কাছে কাস্টমার আছে। আপনার তো আপনার কাস্টমারই নাই, আপনার গণ্ডিটাই আপনি এখনও প্রস্তুত করতে পারেননি। আপনি একটা দামি গরু কিনে চিন্তা করলেন যে আজকে অমুক খামারি এত টাকা দিয়ে গরু বিক্রি করছে, আমিও মনে হয় কালকেই নেমে করে ফেলতে পারবো। এটা তো এত সোজা না। আমি তো একদিনে এই জায়গাতে এসে পৌঁছাইনি। পিওর ব্রিড তৈরি করছেন, পিওর ব্রিড তৈরি করছি, যেটি দিয়ে আরও একটি খামারি সে আবার তার জাত উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবে। অবশ্যই আমি একটা ব্রিড সেই খামারিকেই দিব, এই পিওর ব্রিডটা, যেই খামারিটা এই ব্রিডটাকে নিয়ে সে তার খামারে নিয়ে জাত উন্নয়ন করার জন্য চেষ্টা করবে। রেজাল্ট ভালো হোক খারাপ হোক, চেষ্টা তাকে করতে হবে, ব্রিডিং তাকে করতে হবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষিটাকে আমরা যেভাবে দেখতে চাইছি, সেটিকে দেখতে হলে অবশ্যই আধুনিক প্রযুক্তির পাশাপাশি জাত উন্নয়ন নিয়ে কাজ করতেই হবে। না হলে আমরা এখন যেভাবে এলোমেলো ছুটছি সেটা কিন্তু বেশি দিন থাকবে না, দীর্ঘস্থায়ী হবে না। তারপরে দেখা যাবে যে 10 বছর পরে বা 41 সালে যেরকম দেশ দেখতে চাচ্ছি, 10 বছর পরে গিয়ে দেখছি সব ফাঁকা, কিছু নেই, সেটা যাতে না হয়। তো জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে জিসান ভাইয়া একজন। আচ্ছা ভাইয়া, আপনি জাত উন্নয়নের জন্য বেছে নিয়েছেন ব্রাহ্মা, নীলর, আর কি কি জাত নিয়েছেন? আপাতত আমি ব্রাহ্মণ, নীলর আর অ্যাঙ্গাস নিয়ে কাজ করছি। আচ্ছা, এই জাতগুলো নিয়ে আসলে আপনার প্ল্যানটা কি, কিভাবে আগাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ ব্রাহ্মণ এবং নীলর থেকে খুবই ভালো রেজাল্ট পাচ্ছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এরা আমাদের ওয়েদারের সাথে একদমই খুব ইজিলি অ্যাডজাস্টেবল, এবং অসুখ বিসুখের দিক থেকে আমাদের খামারিদের সব থেকে যেটা বড় ভয়, বড় সংখ্যা, যে গরুর অসুখ বিসুখ হলে কিন্তু এটা রিকভার করা, এটা ট্রিটমেন্ট, সেই জিনিসগুলো হয়তো বা আমাদের হাতের নাগালে সবসময় সেটার ফ্যাসিলিটিস নাও থাকতে পারে। আমাদের ভ্যাকসিনেশন যেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে বা আসতেছে, এই ভ্যাকসিনগুলো খামারি পর্যায়ে প্রপার টেম্পারেচার মেনটেন করে পৌঁছাচ্ছে না। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। আমরা হয়তো বা আমাদের এখানে সেই ফ্যাসিলিটিসটা আছে দেখে আমরা আমাদের এখানে প্রিজার্ভ করতে পারছি। আর দ্বিতীয়ত, যারা মেট্রোপলিটন সিটিতে আমরা কমার্শিয়ালভাবে যেই খামারগুলো করছি, আমাদের এখন যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সলিউশন দেওয়ার মতো কেউ নেই। সলিউশন সমস্যাগুলো যদি চিন্তা করেন, একটা খামার করতে হলে যদি ভাড়া জায়গাতে যদি আমি খামার করি, সেই খামারের ভাড়া যদি একটা আপনার কমার্শিয়াল একটা টাওয়ার বা বিল্ডিংয়ের মতো যদি আপনাকে যদি ভাড়া পেমেন্ট করতে হয়, সেই রেন্ট পে করতে হয়, তাহলে কিন্তু আপনি সাস্টেন করাটা আপনার জন্য কষ্টকর। পাশাপাশি বিদ্যুতের লাইন, যেটা একটা বড় সমস্যা আমাদের খামারিদের জন্য, যে আমরাই আজকে খামার করতেছি, আমার খামারে কিন্তু আপনার কমার্শিয়াল লাইন, আমি কিন্তু একজন খামারি হিসেবে পল্লী বিদ্যুতের লাইন পাচ্ছি না, বা কৃষি যেই লাইন থাকার কথা কম খরচে, সেটা আমরা অ্যাপ্লাই করেও পাই না। এটা নিয়ে কথা বলতে গেলে টেবিল টু টেবিল খালি ঘুরতেই হয়, কিন্তু এর কোনো সলিউশন আমরা পাই না। তো এই জিনিসগুলা বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। আমরা বোধহয় বারবার খাদ্য খরচের দিকেই চলে যাই, অন্যান্য যে খাতে যে খরচটা হয় সেইটাকে আমরা ইগনোর করে গিয়ে আমরা গরুকে বেশি বেশি খাওয়াতে হয়, এরকম গরুর খাওয়ানোর খরচ বেড়ে যাচ্ছে। এখানে যেহেতু ঘাস খেতে দেয়া হয়েছে, যেহেতু এগুলো বাইরে থেকে আসা, এখানে তো এরা নিশ্চয়ই অন্য কিছু খায়। জিসান ভাই, না না না, এই যে দেখেন, আপনাকে দেখাই, আমার গরু কিন্তু ঘাসই খাচ্ছে, মানে সোনা রূপা এগুলো খাচ্ছে না, কিন্তু ঘাসই খাচ্ছে। আমার দেশি গরুও এখানে দেখেন, এখানে শাহিওয়াল গরু আছে, হোলস্টেন ফ্রিজিয়ান আছে, ওরা যেই খাবার খাচ্ছে, যেই ঘাস খাচ্ছে, ও সেই একই ঘাসই খাচ্ছে। আলাদা কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে আমরা যেই ধরনের গরু লালন পালন করে যেই ধরনের খাবার দিয়ে অভ্যস্ত, একই পরিমাণ খাবার
উল্টা বলবো সেম একই পরিমাণ খাবার দিয়ে বরঞ্চ এদের গ্রোথ বেশি। আমেরিকার 100 বছর রিসার্চ করে এই ফলাফলটা তারা পেল, এবং যেইটা নিয়ে তারা এত বছর কাজ করে তারা সাকসেস, এবং পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোও তাদের কাছ থেকে এই ব্রিডটাকে নিয়ে তাদের দেশে ডেভেলপ করতেছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আচ্ছা, ডেইরিসান সবার মতো হতে আসেনি, আপনি আপনার মতো করে একটা মার্কেট তৈরি করতে চাইছেন। জি হ্যাঁ, সেটা কি চাইছেন? আমার মার্কেটটা মূলত হচ্ছে এখন আমাকে যদি বলেন, আমি বলবো আমি যেহেতু বিফ নিয়ে কাজ করতেছি, পাশাপাশি কিন্তু বিফ নিয়ে কাজ করতেছি এর মানে এই না কিন্তু আমার কাছে কিন্তু এগুলো সব গাভী। এই গাভীটার থেকে যখন যে বাচ্চাটা হচ্ছে, এটা একটা মেল বাচ্চা হোক ফিমেল বাচ্চা হোক যেটাই হোক, এন্ড অফ দ্য ডে কিন্তু মাটা দুধ দিচ্ছে। মাটার দুধ বাছুর খাওয়ার পরও সেই দুধ থেকে আমি কিন্তু সেই দুধ মার্কেটে আমি বিক্রি করতেছি, সেটা থেকে আমি বাই প্রোডাক্ট তৈরি করতে পারতেছি। হতে পারে এটার থেকে হয়তো বা অন্যান্য পরিমাণে না, এই জায়গায় আমরা একটু কারেকশন করেই দিব। ফ্রিশিয়ান থেকে আমরা যে পরিমাণে দুধ পাই সেই পরিমাণে দুধ এখান থেকে পাওয়া যায় না। এইটা শুধুমাত্র ফ্যাটিনিং কাউ নিয়ে আসার জন্যই কিন্তু এই ব্রিডিং পারপাসটা, এবং এখান থেকে যেটুকু দুধ বেঁচে যাচ্ছে সেইটা বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা কিন্তু ডেইরি নিয়ে কোনো কথা বলছি না, আমরা কিভাবে ভালো জাতের ফ্যাটেনিং কাউ পাবো সেইটা নিয়ে কিন্তু কথা বলছি। আমরা কারেকশন করেই দিলাম। জি ভাইয়া, প্রত্যেক বছর যদি আমি একটা গাভী থেকে একটা ভালো জাতের ষাঁড় বা বকনা বাছুর পেয়ে থাকি, এইটা কিন্তু আমার জন্য আর কয়েক বছর করা সম্ভব হবে, এরপরে কিন্তু আর সম্ভব হবে না। কারণ আমি একই বাবার থেকে একই মায়ের থেকে যে বাচ্চাটা আমি পাচ্ছি, এটার তো একটা সময় সেই এটার থেকে যে বকনা বাছুর বের হচ্ছে সেটাকে কিন্তু আমি ওর বাবাকে দিয়ে কিন্তু আমি এটার প্রোডাকশন করতে পারবো না। আচ্ছা, সেটার জন্য কিন্তু আমার বুল দরকার। সেই বুলটা হয়তোবা যেহেতু আমার কাছে কয়েকটা বুল এখনো পর্যন্ত আছে দেখে আমি হয়তোবা প্রত্যেকটা সাইকেল মেনটেন করতে পারছি। এটা কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের যদি এই অন্য বুলগুলো আইডেন্টিফাইড বুল না আসে, তাহলে কিন্তু আমার ইনব্রিডিং করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আবার আমি পিছিয়ে গেলাম। আমি এত বছর কষ্ট করে যেখানে আমি গেলাম আমি আবার জিরো হয়ে গেলাম। তো এটাই আমি বলবো যে ঘুরে ফিরে আমরা আবার সেই পলিসির জায়গাতে চলে আসতেছি, এবং আমি জানি হয়তো বা আমার এই কথাগুলো শুনলে অনেকে মনক্ষুণ্ণ হবেন। তবে আমি সবাইকে বলবো যে আমরা দেশের যারা তরুণ উদ্যোক্তা আছি, আমাদের কারোই কখনো কোনো খারাপ উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার দেশে আমি আমার দেশের জন্য, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের খামারিদের জন্য, কৃষকের জন্য, সবার জন্য যাতে ভালো কোনো কিছু হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ধরনের জাত ডেভেলপমেন্ট করার উদ্দেশ্য। আজকে আমি ফার্স্ট জেনারেশন হিসেবে যদি আমি আজকে শুরু করে যেতে পারি, আমি কিন্তু চাবো আমার নেক্সট জেনারেশনও যাতে করে এই লিগেসি ধরে রাখতে পারে।